এক্সপ্লেন নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি টুকরাকে মেরা প্যারের সব এপিসোডগুলোকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্রেশনটা শুরু করা যাক। তবে তার আগে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সিরিজের প্রথমেই আমরা সীতা এবং রাহুল নামক একজন ছেলে মেয়েকে দেখতে পাই। তারা বোটের মধ্যে রোম্যান্স করছিল রাত্রেবেলা, আর সেখানে কিছু গুন্ডা এসে তাদেরকে ধরে নিয়ে যায়। যিনি বোট চালাচ্ছিলেন তিনি ভয় পেয়ে জলে ঝাঁপ দিয়ে দেয়। আর তারপর আমরা জানতে পারি এগুলো হচ্ছে চৌহানের গুন্ডা। চৌহান হচ্ছে এই গ্রামের সব থেকে বড় গুন্ডা, আর তার অনেক দাপট রয়েছে। পরের দিন সকালে আমরা চৌহানের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা দেখি চৌহান নিজের ভাইয়ের সাথে কথা বলছে, আর এদিকে চৌহানের মেয়ে বন্দুক দিয়ে নিশানা সাজছে। তার নিশানাবাজি করতে ভালো লাগতো। আর চৌহানের মেয়ের নাম হচ্ছে সানভিকা। তারপর আমরা দেখতে পাই চৌহানের গুন্ডাগুলো সেই দুটি ছেলে মেয়েকে সেখানে নিয়ে চলে আসে। তখন সানভিকা বলে বাবা তো এখন বাড়িতে নেই। আর সানভিকা তাদের দুজনকে দেখে এটা বুঝতে পেরেছিল তারা দুজন প্রেম করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। আর তখনই গুন্ডারা তাদেরকে ধরে নিয়েছে। তোমরা কি দুজন দুজনকে সত্যিই ভালোবাসো? আর তখনই সানভিকা ছেলেটার হাতে বন্দুক দিয়ে দেয়। সে বলে যে তুমি যদি তাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে নিজের জীবন দিয়ে দেখাও। আর ছেলেটা বন্দুক নিয়ে মাথায় গুলিও মেরে দেয়, কিন্তু গুলি বেরোয় না, তার মধ্যে তখন গুলি ছিল না। আর এই কাজটা মেয়েটাকেও করতে বলে, কিন্তু মেয়েটা তো আগেই হাত তুলে দেয়। সে বলে আমি তো শুধু টাইম পাস করছিলাম। আর এটা জানার পরে ছেলেটার মন খারাপ হয়ে যায়। তারপরে সব গুন্ডারা তাদেরকে নিজেদের জায়গায় ছেড়ে দেয় আর নিজে কলেজের জন্য বেরিয়ে পড়ে। আর সানভিকা এমন ধরনের মেয়ে ছিল যে ভালোবাসায় বিশ্বাস করতো না একদমই। সে নিজের বাইক নিয়ে কলেজ যেতে শুরু করে দেয়। তারপরে সিন চেঞ্জ হয়। আমরা অরবিন্দ নামের একটা ছেলেকে দেখতে পাই। সে নিজের সাইকেল নিয়ে কলেজ যাচ্ছিল, আর মাঝখানে তার বাবার সাথে তার দেখা হয়ে যায়, যেখানে তার বাবা তাকে বলছে তুমি পড়াশোনায় খেয়াল দাও। আর এরপরে সে কলেজে বেরিয়ে যায়। তারপর আমরা চৌহানকে দেখতে পাই। সে নিজের ভাইকে নিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই তার সামনে থেকে একটা মিনিস্টারের গাড়ি আসছিল। তার জন্য পুলিশ তাকে দাঁড় করিয়ে দেয়। আর তখন সে বলে তুমি তোমার মিনিস্টারের নাম বলো। যখন সে পুলিশ অফিসারটা মিনিস্টারটার নাম বলে তখন তার ভাই পুলিশ অফিসারটা বলে তার নাম হচ্ছে দাদ্দু। আর তখন আমরা দেখতে পাই আঙ্গদ দাদ্দুকে কল করে বলে যে চৌহান তোমাকে ডাকছে। আর এরপরে দাদ্দু তাড়াতাড়ি করে চৌহানের সাথে দেখা করতে চলে আসে। আর তারপর আঙ্গদ বলে যে তুমি কিছু ভুলে যাচ্ছ বোধহয়, তুমি এসে চৌহানের পা ধরলে না তো, তাকে নমস্কার করলে না তো। আর এখানে আমরা বুঝতে পারি চৌহানের এখানে অনেক পাওয়ার রয়েছে, সে একটা মিনিস্টারের থেকেও বেশি পাওয়ারে রয়েছে। আর এই অপমানের জন্য দাদ্দুর খুব ইনসাল্টেড ফিল হয়, আর সে ভাবে যে কোনো একদিন সে চৌহানের থেকে বদলা নেবে। অন্যদিকে আমরা অরবিন্দকে দেখতে পাই। সে নিজের কলেজের জন্য যাচ্ছিল বোটে করে, আর তখনই সেখানে সানভিকা চলে আসে। আর তার গুন্ডারা অরবিন্দের সাইকেলটাকে রাস্তায় ফেলে দেয়, কারণ সেখান থেকে সানভিকা সেই বোটে করে যাবে। সানভিকা তখন গুন্ডাটাকে বলে যে তোমার ওর সাইকেলটাকে এভাবে ফেলা উচিত হয়নি। তখন গুন্ডাটা বলে আপনার থেকে বড় এই গ্রামের কেউ নয়। আর তারপরে সানভিকা তার বাইক নিয়ে চলে যায় ওই পারে কলেজ যাওয়ার জন্য। আজকে কলেজের মধ্যে তুলসী দাস জয়ন্তী ছিল, যেখানে অরবিন্দের স্পিচ দেওয়ার কথা ছিল, কিন্তু এই সব ঝামেলার চক্করে সে অনেক লেট হয়ে গিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও সে এসে সেখানে স্পিচ দেয়। তারপরে আমরা অরবিন্দের মাকে দেখতে পাই, যে চৌহানের বাড়িতে কাজ করত। আর তার মা কাজ থেকে ফেরার সময় সেখান থেকে খাবারও নিয়ে আসে, যাতে করে তারা খেতে পারে। আর তখন আমরা দেখতে পাই অরবিন্দ পড়াশোনা করছিল। আর এদিকে রাতে খাওয়ার সময় অরবিন্দের বোন বলে যে সে ওখানের খাবার খাবে না, কারণ তার ভাইয়ের সাইকেলটা তাদের গুন্ডারা ভেঙে দিয়েছে। আর অরবিন্দের বোনের নাম হচ্ছে সিম্মি। তারপরের দিন আমরা অরবিন্দকে দেখতে পাই কলেজ ছুটির পরে যখন সে বেরোয়, তখন সে দেখতে পায় চৌহানের লোকেরা তার সাইকেলটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই সে সেই গুন্ডাগুলোর পেছন পেছন যাচ্ছিল। আর সেই সময় সানভিকা তার সামনে চলে আসে। সে বলে তার পেছনে আসতে। তারপরে সানভিকা অরবিন্দকে একটা নতুন সাইকেল গিফট করে। সে বলে যে আজ থেকে তুমি এইটা চালাবে। অরবিন্দ তখন সাইকেলটা কিছুতেই নিতে চায় না, কিন্তু সানভিকা তাকে জোর জবরদস্তি সাইকেলটা দিয়ে দেয়। আর রাত্রেবেলা আমরা দেখতে পাই অরবিন্দের বাবাকে, যে কিনা একটা প্রোগ্রামে ডান্স করছিল। আর তারপরে সবকিছু করার পর সে বাড়ি এসে টাকা গুনতে শুরু করে। সে অরবিন্দকে বলে তোমার কলেজের টাকা আমি জোগাড় করে নিয়েছি। আর পরের দিন উকিল চৌহানের বাড়িতে আসে, যেখানে উকিলটা দেখতে পায় যে
চৌহানের ভাইকে চৌহান আটকে রেখে দিয়েছে, কারণ তার ভাই একটু রাগ চটা মেজাজের ছিল। আর অন্যদিকে আমরা অরবিন্দকে দেখতে পাই, সে নিজের সাইকেল নিয়ে যখন যাচ্ছিল বাকি লোকেরা তাকে প্যাগ মারছিল। সে বলছিল তোর বাবার নাচার টাকায় নিশ্চয়ই সাইকেলটা তোকে কিনে দিয়েছে। আর এই কথাতে অরবিন্দ অনেক রেগে যায়, সে সেই ছেলেটাকে মারতে চলে যায়। আর তাদের মধ্যে ঝামেলা হওয়াতে সেই ছেলেটা অন্য আরো কিছু গুন্ডাদেরকে ডেকে নেয় যারা অরবিন্দকে মারতে এসেছিল। আর সেই সময় সেখানে চলে আসে শানভিকা এসে সেই গুন্ডাগুলোকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর তারপর সে কলেজের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অরবিন্দের বন্ধু তাকে বলে যে তোর শানভিকাকে থ্যাংক ইউ বলা উচিত। আর তার বন্ধুর নাম হলো সাহিল। আর আমরা দেখতে পাই কলেজ গিয়ে অরবিন্দ একটা থ্যাংক ইউ লেটার লেখে আর সাহিলের হাত থেকে তার কাছে পাঠিয়ে দেয়। তার কাছে লেটারটা নিয়ে যেতে সে সেই লেটারটাকে সেখানেই ছিঁড়ে ফেলে দেয়। সে বলে যদি থ্যাংক ইউ বলারই হয় তাকে বলো আমার কাছে এসে থ্যাংক ইউ বলতে। আর তারপরে অরবিন্দ টিফিন টাইমে তার কাছে চলে যায়, গিয়ে তাকে থ্যাংক ইউ বলে। আর তারপরে সেখানে শানভিকা বলে এত হালকা থ্যাংক ইউ, ঠিক করে থ্যাংক ইউ বলো যদি বলারই হয়। আর তখন সে বলে যে তুমি অনেক ভালো মেয়ে, আমার হেল্প করার জন্য অনেক থ্যাংক ইউ। আর সে এটা বলে সেখান থেকে চলে যায়। আর ঘরে যাওয়ার সময় শানভিকার সাথে আবারও অরবিন্দের দেখা হয়। তখন শানভিকা তাকে দাঁড় করিয়ে বলে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তখন অরবিন্দ সেখানে কিছু না বলেই তাকে মানা করে চলে যায়। তখন শানভিকা বলে যে আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক করেই ছাড়বো। তারপরে আমরা কিছু ছেলেকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে বলা কয়া করছিল যে শানভিকা হয়তো অরবিন্দকে ভালোবেসে ফেলেছে। আর তখন সেখানে সাহিল এসে বলে তুমি শানভিকার সাথে বন্ধুত্ব করে নাও না, কি অসুবিধা আছে তাতে। আর অরবিন্দ তখন বলে আমি বন্ধুত্ব করতে পারবো না। তখন সাহিল বলে তাহলে তুমি তাকে মানা কেন করে দিচ্ছ না? সে বলে যে আমি তাকে মানা করতে পারবো না, সে চৌহানের মেয়ে, আমি যদি তাকে মানা করি তাহলে সে কি করবে তার নেই ঠিক। তারপরের দিন কলেজে আমরা দেখতে পাই তার প্রফেসর যখন ক্লাস করাচ্ছিল তখন শানভিকা হঠাৎ করে জিজ্ঞাসা করে যে সবাইকে তো আপনি পড়ান, তবে সে একা কেন টপ করে? এখানে অরবিন্দের কথা বলেছে। তখন স্যারটা বলে সে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করে। আর এই কথাটা শুনে শানভিকার অনেক ভালো লাগে। তারপর আমরা দেখতে পাই শানভিকা লাঞ্চ টাইমের সময় যায় অরবিন্দের কাছে। সে সেখানে গিয়ে অরবিন্দকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জবাব চাই, আমি চাই যে তুমি বিকালের মধ্যে লাইব্রেরিতে এসে আমাকে জবাব দিয়ে দাও। আর এদিকে সে লাইব্রেরিতে ওয়েট করছিল, কিন্তু সেখানে অরবিন্দ আসেনি। কলেজের শেষে শানভিকা রোডের মধ্যে অরবিন্দের অপেক্ষা করছিল। অরবিন্দ যখনই শানভিকাকে দেখতে পায় সে নিজের রাস্তা বদলে অন্য দিক দিয়ে পালাতে শুরু করে দেয়। তারপরে শানভিকা সোজা কলেজ থেকে ফেরে আর তার বাবা তাকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু সে সেই সবকিছু ছেড়ে রান্নাঘরে চলে যায় অরবিন্দের মায়ের কাছে তার বাড়ির অ্যাড্রেস জানার জন্য। তার কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেস জেনে অরবিন্দের বাড়িতে সে চলে যায়। তার বোনের সাথে দেখা হওয়াতে সে তখন তাকে বলে আমি তোমার বাড়িতে তোমার বাড়ির খাবার খেতে এসেছি। আর তার বোনকে খাবার রান্না করার জন্য পাঠিয়ে দেয়। আর এদিকে সে অরবিন্দকে সেখানে পেয়ে যায়। আর অরবিন্দকে দেখে সে বলে তুমি ওখান থেকে পালিয়ে কেন গেছিলে আর আমার জবাব কেন দাওনি? তোমাকে রাত্রি 12টার সময় ওই ঘাটের কাছে আসতে হবে আর আমার সাথে কথা বলতে হবে আর আমার প্রশ্নের উত্তর আমার চাই। আর তারপরে অরবিন্দ কিছু বলতে পারে না। তারপর সেখান থেকে শানভিকা চলে যায়। আর তারপরে অরবিন্দ তাকে গিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি না। তখন শানভিকা বলে যে আমি চৌহান। আর তখন অরবিন্দ বলে তোমার নামের মধ্যে থেকে চৌহানটা সরিয়ে দিলে তুমি কিন্তু কিছুই নয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এটা শোনার পরে অরবিন্দের সঙ্গে শানভিকা শর্ত লাগায় সে যদি এক্সামের মধ্যে টপ করে তাহলে অরবিন্দকে তাকে ভালোবাসতেই হবে। আর অরবিন্দ কিছু বলে না, সেও সেখান থেকে চলে যায়। আর এখানে বলে রাখা ভালো সে পড়াশোনার মধ্যে একদমই ভালো ছিল না। একটা বানান জিজ্ঞাসা করলেও সে বলতে পারতো না। এদিকে সে বলে দিয়েছে যে সে টপ করবে। পরের দিন আমরা কলেজের লাইব্রেরিতে শানভিকাকে দেখতে পাই, সে ওখানে বই পড়ছিল। আর এটা দেখার পরে অরবিন্দ খুব ভয় পেয়ে যায় যে সে এত ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছে। আর তারপর অরবিন্দ সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। এটা দেখে শানভিকাও সেখান থেকে বেরোচ্ছিল। আর তখন স্যার একটা কিছু বলে দেয় আর শানভিকা তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে অরবিন্দ ক্লাসের মধ্যে চিন্তায় বসেছিল। আর এদিকে সাহিল তাকে বলে শানভিকা টপ করতে পারবে না, তুই এত চিন্তা করছিস কেন? তুই চিন্তা করিস না। এদিকে অরবিন্দ বলে টপ করার জন্য প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে শানভিকা অন্যরকম মেয়ে, সে যদি কিছু উল্টোপাল্টা করে দেয় তখন। শানভিকা ঘরে এসে তার বাবাকে বলে সে এবছর টপ করতে চায়। আর এটা শোনার পরে শানভিকার ভাই তাকে সেমিস্টারের বানান জিজ্ঞাসা করে, সেটা সে বলতে পারে না। আর
আর ওখানে থাকা পুলিশ অফিসারটি হেসে দেয় এই কথাতে। আর সেই পুলিশ ইন্সপেক্টরের নাম হচ্ছে ভূষণ। আর তারপর আমরা দেখতে পাই যে সানভিকা বলে সে এই বছর টপ করেই ছাড়বে। তারপর আমরা রাতে অরবিন্দকে দেখতে পাই। অরবিন্দ পড়াশোনা করার সময় তার মাথার মধ্যে সানভিকার সেই কথাগুলো চলছিল। তখন তার বোন সেখানে চলে আসে আর সে বলে, তুমি কার কথা মনে করে ভাবছো এত কিছু? অরবিন্দ নিজের বোনের উপর রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। তারপর সে সাহিলকে নিজের কথাবার্তা বলে আর সাহিল তখন তাকে বারবার দিলাসা দিচ্ছিল যে সে পাশ করতে পারবে না কোনোভাবে, টপ করা তো দূরের কথা। আর তারপরে কিছুদিন কেটে যায়, তাদের পেপারসও স্টার্ট হয়ে যায়। পেপারের রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সানভিকা টপ করেছে। সেই জন্য অরবিন্দ সানভিকার থেকে লুকানোর জন্য রামপালের ক্ষেতের মধ্যে লুকিয়েছিল। আর সে কলেজেও যাচ্ছিল না, তার বাড়িতেও ছিল না, তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না সানভিকা। লাস্টে সে অরবিন্দের বন্ধু সাহিলকে চেপে ধরে আর তাকে সাহিলের ফোন থেকে কল করায়। সাহিল যখন তাকে কল করে সে তখন তাকে বলে যে সে এরম এরম জায়গায় লুকিয়ে রয়েছে। তারপরে এই কথাটা শোনার পরেই সানভিকা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর সাহিলকে বলে দেয় এই কথাটা যেন ও কোনোভাবে না জানতে পারে যে আমি এই কথাটা জানি। তোর ফোন থেকে যদি তুই ফোন করিস তাহলে আমি তোকে দেখে নেবো। আর এরপর সে সেখান থেকে চলে যায়। আর এদিকে সাহিল একটা ছেলের ফোন থেকে অরবিন্দকে কল করে জানিয়ে দেয় যে সে সেখানে যাচ্ছে। আর ততক্ষণে সানভিকা সেখানে পৌঁছে যায় আর তারা কাছাকাছি চলে আসে। এখানে সানভিকা অরবিন্দকে কিস করে নেয়। আর কোথাও না কোথাও অরবিন্দেরও সানভিকাকে ভালো লাগতে শুরু হয়ে গিয়েছিল আর সেও তাকে মনে করত, যার কারণে সে যখন তাকে কিস করে তাদের মধ্যে একটা মোমেন্টের সৃষ্টি হয়। আর তারপর থেকে আমরা দেখতে পাই অরবিন্দের রূপগুণ পুরো চেঞ্জ হতে থাকে। রাতের বেলা অরবিন্দ সাহিলের কাছে যায়, তখন সাহিল বলে তুই আমার সাথে 5 দিন ধরে দেখা করিসনি, কিন্তু তার কথা ইগনোর করে দিয়ে সে সানভিকার সাথে কথা বলতে শুরু করে দেয়। এখানে আমরা বুঝতেই পারছিলাম সে প্রেমে পড়েছে, তাই সে সব ভুলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই অরবিন্দ ক্লাসের মধ্যে বসেছিল, সেখানে সানভিকা আসিয়া তার সাথে রোম্যান্স করতে চায়। তখন অরবিন্দ বলে এটা বিদ্যালয়, এখানে এইসব করা ঠিক হবে না। এরপরে সানভিকা তাকে নিয়ে মন্দিরে যায় পুজো দেওয়ার জন্য আর বলে আমার কামনা পূরণ হয়ে গিয়েছে সেই কারণে। তখন আমরা জানতে পারি তার কামনা এটাই ছিল যে সে টপ করবে, কিন্তু সে টপটা কোনো সৎভাবে করেনি, অসৎভাবেই করেছিল। আর এত কিছুর পরে আমরা দেখতে পাই কলেজের সিন, যেখানে আমরা দেখি যে মাস্টারমশাই জিজ্ঞাসা করছে যে আজকে অরবিন্দ অ্যাবসেন্ট কেন। তখন একটি ছেলে যার সাথে অরবিন্দের ঝামেলা হয়েছিল সাইকেল নিয়ে, সে বলে ওঠে একজন নয় স্যার, দুজন অ্যাবসেন্ট, সানভিকা আর অরবিন্দ। তখন স্যারটা উল্টোপাল্টা বলে সেই ছেলেটাকে বলে ক্লাস থেকে বেরিয়ে যেতে। তখন সেই ছেলেটা এবং তার বন্ধুরা মিলে ক্লাস থেকে বেরিয়ে যায়। তখন স্যার বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন সে বলে আমার বন্ধু যেখানে সেখানে, এই বলে তারা বেরিয়ে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই কলেজ যাওয়ার আগে অরবিন্দ আর সানভিকা রামপালের খেতে গিয়েছিল। এখানে অরবিন্দ বলে আমরা 12টার মধ্যে কলেজে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো। আর সেই ছেলেটা শ্যাম, যে কিনা আগের দিন স্যারকে বলেছিল, সেই ছেলেটাও লুকিয়ে লুকিয়ে তাদের পেছন পেছন গিয়েছিল। কিছুক্ষণ পরে শ্যাম পুষ্করকে নিয়ে, মানে সানভিকার ভাইকে নিয়ে রামপালের ওই ক্ষেতের মধ্যে চলে আসে, যেখানে সানভিকা অরবিন্দকে লুকিয়ে থাকার জন্য বলে, কিন্তু পুষ্কর তাকে খুঁজে বার করে নেয়। চহনের গুন্ডারা এদিক থেকে তার ফ্যামিলি মেম্বারদেরকেও তুলে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। আর সবার সামনে সানভিকাকে জিজ্ঞাসা করে তুমি কি একে ভালোবাসো? কিন্তু সবার সামনে সানভিকা বলে আমি ওকে ভালোবাসি না, ওই আমার পেছনে পড়েছিল। এই বলে সানভিকা পুরোপুরি পাল্টি খেয়ে যায়। এটা শোনার পরে চৌহান অরবিন্দের বাবার হাতের মধ্যে পেরেক গুঁতিয়ে দেয়, নিজে সেখান থেকে চলে যায়। তারপরে চৌহানের গুন্ডারা মিলে তাদের পরিবারের লোকেদেরকে খুব মারধর করে। অরবিন্দ আর তার বাবাকে ভীষণ মারধর করে, তারা রড দিয়ে পর্যন্ত মারধর করছিল। তাই যাওয়ার সময় তার বোনকেও তারা দেখতে পেয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাই পুষ্কর নামের ছেলেটি অরবিন্দের বোন সিম্মির বুকে হাত মেরে তার কাপড় ছিঁড়ে দেয় আর তাকে সবার সামনে লজ্জিত করে দেয়। তারপরে সবাইকে নিয়ে সে ঘরে চলে যায় আর তাদেরকে ঘরের মধ্যে আটকে দেয়, দিয়ে বাইরে থেকে লক করে সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। যা হোক করে কোনোভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসে আর গ্রাম ছেড়ে নিজের মামার কাছে চলে যায়। আর যেহেতু সিম্মির এত বড় বেজ্জাতি হয়েছিল, সেই কারণে সে একটা ঘরে গিয়ে নিজেকে ফাঁসি লাগিয়ে নেয়। অন্যদিকে সানভিকার বন্ধু সানভিকাকে বোঝাচ্ছিল তোমার এটা করা উচিত হয়নি, অরবিন্দ তোমাকে সত্যিকারের ভালোবাসতো। আর এটা শোনার পরে সানভিকা তার বন্ধুর ওপরে চিল্লামিল্লি করা শুরু করে দেয় আর তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে চৌহান ভাবছিল সে সানভিকার তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেবে, আর এদিকে পুষ্কর বলে সানভিকার বিয়ে আমরা অনেক ধুমধাম করে করব। আর এদিকে অরবিন্দ নিজের বোনের কাজকর্ম সব সারে আর সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল। আর তার কিছুদিন পরে অরবিন্দের মামা অরবিন্দকে রিক্সা চালানো শিখিয়ে দেয় আর তার মালিকের কাছ থেকে তার জন্য একটা গাড়িও জোগাড় করে দেয়। আর এখন অরবিন্দ পুরোপুরি রিক্সা চালায়।
যায়। আর এদিকে আমরা শানভিকাকে দেখতে পাই, সে নিজের বন্ধুকে ঘরে ডাকে আর বলে তার বাড়ির লোক তার বিয়ের জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আর তার বন্ধু বলে যে হ্যাঁ, তোর জন্য এটাই ভালো হবে যে তুই বিয়ে করে নে, কোনো কিছু হলেই এই জিনিসটা হওয়া খুব পার্মানেন্ট। এটা শোনার পরে তার বন্ধু বলে তোর কাছে তো কোনো রাস্তাই নেই, তোকে বিয়েটা করতেই হবে। অন্যদিকে অরবিন্দ রিক্সা চালাচ্ছিল। একদিন একটা মেয়ে তার রিক্সাতে ওঠার সময় কিছু গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়, যার কারণে তার বই খাতা পড়ে যায়। অরবিন্দ তাকে সাহায্য করে এবং তার রিক্সাতে তোলে। আর অরবিন্দ জানতে পারে ওই মেয়েটি সেই কলেজেই যায় যেখানে অরবিন্দ পড়াশোনা করত। অরবিন্দ জিজ্ঞাসা করে আপনি কি ইউপিএসসির জন্য পড়াশোনা করছেন? আর তখন ওই মেয়েটি বলে যে হ্যাঁ, আমি আইএস হতে চাই। তখন অরবিন্দ বলে আপনি আইএস নিশ্চয়ই হবেন। আর এখানে অরবিন্দ তার নামটা জিজ্ঞাসা করতে পারে না। আর এদিকে সেই মেয়েটাও অরবিন্দকে জিজ্ঞাসা করে তুমি পড়াশোনা করছো নাকি ছেড়ে দিয়েছো? তখন অরবিন্দ বলে যে হ্যাঁ, সে করতো, এখন আর করে না, সে ওই কলেজেই পড়তো। তখন মেয়েটি বলে তুমি পড়াশোনা কেন ছেড়ে দিয়েছো? তখন অরবিন্দ বলে যে কপালের জন্য অনেক কিছু ছাড়তে হয়। মেয়েটা নেমে যায় রিক্সা থেকে আর তারপরে পয়সা দেওয়ার সময় তাকে বলে কিছু কিছু সময় ভাগ্যের সাথে আমাদের নিজেদেরকেই লড়তে হয়। আর এই কথাটা অরবিন্দের মাথার মধ্যে সেট হয়ে যায়। সে ভাবে যে তাকেও আইএস হতে হবে, তাহলে সে লাইফে কিছু করতে পারবে। আর তার মাথার মধ্যে এই কথাটা বসে যায় যে তাকে তার লাইফে কিছু একটা করতে হবে, তার জীবনের সাথে তাকে লড়তে হবে। আর তারপরে আমরা দেখতে পাই কুলদীপ একটা আইএস অফিসারের ঘরের সামনে যায় আর সে দেখে যে আইএস অফিসার কিভাবে থাকে। আর সেখানের জাঁকজমক দেখে কুলদীপও ইন্সপায়ার হয়ে যায় আর সে মন মানিয়ে নেয় যে সে আইএস অফিসার হবে আর আইএস অফিসারের এক্সাম দেবে। কিন্তু সে জানতো না আইএস অফিসার হওয়ার জন্য কিসের কিসের এক্সাম দিতে হয়। রাতের বেলা কুলদীপ নিজের মাসির ছেলের কাছে ছিল। সে তাকে বলে যে আজকে আমি একটা আইএস অফিসারের ঘর দেখেছি, সেটা কোনো মহলের থেকে কম লাগছিল না কিন্তু। আর তারপরে তার মাসির ছেলে বলে দেখ ভাই, ওটা কিন্তু আইএস অফিসার, ওটা কোনো ছোটখাটো পোস্ট নয়, আর সেটার জন্য অনেক পড়াশোনা করতে লাগে। কিন্তু এই নেতা লোকগুলো তো 5 বছরে চলে যায়, কিন্তু আইএস অফিসার কিন্তু এত সহজে যায় না, কারণ তারা সারা জীবন নিজের ডিউটি পালন করে আর সারা জীবন রাজার মতন বাঁচে। আর এই কথাগুলো কুলদীপের খুব ভালো লাগে। তারপরের দিন সকালে আমরা কুলদীপকে দেখতে পাই সে আবারও নিজের রিক্সা চালানোর কাজে বেরিয়ে পড়ে। আর তারপর যখন সে বাড়িতে ফেরে তার কাছে একটা চিঠি এসেছিল যেটা তার মাসি তাকে পাঠিয়েছিল। তার মধ্যে লেখা ছিল যে কুলদীপ, তুমি তোমার পড়াশোনাটা ছেড়ো না, আমি প্রতি মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি কুলদীপের বাবার মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, তার কিচ্ছু মনে থাকে না। আর এদিকে কুলদীপের মা কুলদীপকে হেল্প করার জন্য লোকের বাড়িতে কাজ করে। কুলদীপের মায়ের একদম পছন্দ ছিল না যে কুলদীপ রিক্সা চালাবে, সে শুধু চাইতো তার ছেলে পড়ালেখা করে অনেক বড় মানুষ হবে। আর এই সব কিছুর পরে যখন কুলদীপ শুতে চায় তার মাথার মধ্যে শুধু আইএস হওয়ার এই চিন্তা ভাবনাই চলছিল। আর সে ভাবতে থাকে যদি আমি আইএস হয়ে যাই তাহলে আমি ঠিক কি কি করতে পারবো। আর পরের দিন আমরা দেখতে পাই কুলদীপ সোজা সে কোচিং সেন্টারে চলে যায় যেখানে সেই মেয়েটি নেমেছিল। আর আজকে আমরা এই মেয়েটির নাম জানতে পারি। এই মেয়েটির নাম হলো প্রেরণা। মেয়েটি তাকে চিনতে পারে আর তারপর কুলদীপ তাকে বলে কাল রাতে আমি অনেক ভেবেছি, আপনার কথাটাই ঠিক, আর আমি বুঝতে পেরেছি আইএস হয়ে সবকিছু বদলাতে পারবো আমি, তবে আপনি আমার হেল্প করবেন? আর প্রেরণা তখন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। আর তারপরে কুলদীপকে সে সবকিছু ডিটেলসে জানিয়ে দেয়, পড়াশোনার জন্য কি কি লাগবে সে সবকিছু জানিয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে কালকে তুমি আমার সাথে আমার বাবার কাছে যাবে, তিনি তোমাকে বাকি জিনিসগুলো বুঝিয়ে দেবে, এটা ওনারই কোচিং সেন্টার। তারপরে কুলদীপ প্রেরণার কাছ থেকে তার নাম্বার চায় আর তখন প্রেরণা বিশ্বাস করে কুলদীপকে তার নাম্বারটা দিয়ে দেয়। তারপরে কুলদীপ ঘরে আসে আর তারপর আবারও তার পড়াশোনার জিনিসকে সে বার করে সেট করতে শুরু করে দেয়, কারণ সে ভেবে নিয়েছিল যে সে আইএস অফিসার হবে। আর এদিকে আমরা শানভিকাকে দেখতে পাই, তাকে সবাই মিলে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। শানভিকা যখন নর্মালি ঘর থেকে বেরিয়ে বাইরে ঘোরার জন্য এসেছিল তখন পুষ্কর তাকে বকা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় আর চৌহানও তখন কিচ্ছু বলে না। এদিকে পুলিশওয়ালা ভূষণ চৌহানকে বলে যে আপনি যদি রাজি হন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এটা শোনার পরে তো পুষ্কর খুব রেগে যায়, সে বলে তোর কোনো যোগ্যতাই নেই আমার বোনকে বিয়ে করার, যে কথাতে চৌহান তাকে চুপ করায়। তারপরে পুলিশওয়ালাটা বলে যে আমি হয়তো পুলিশওয়ালা হতে পারি কিন্তু আমার অনেক পুরনো জমিন রয়েছে আর আমি বংশগত বড় লোক, আর আপনার মেয়ে আমার সাথে বিয়ে করার পরে খুশি থাকবে। শানভিকার সাথে এত কিছু হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি তার সাথে বিয়ে করতে
করতে চাই। আর যার কারণে জহান চিন্তায় পড়ে যায় যে সে কি করবে এখন। আর পরের দিন আমরা দেখতে পাই কুলদীপ প্রেরণার সাথে দেখা করে, আর প্রেরণা তখন তাকে তার বাবার কাছে নিয়ে যায়। তখন কুলদীপের নাম্বার দেখে তার বাবা চমকে যায়। তখন সে বলে যে তুমি এত ভালো মার্কস এনে রিক্সা কেন চালাও। আর তার সঙ্গে সঙ্গে প্রেরণার বাবা এটাও বলে যে আমরা তোমার একটা টেস্ট নেব, যদি তুমি সেটাতে পাস হয়ে যাও তাহলে তোমার 50% ফিস মাফ হয়ে যাবে। যেটা শুনে কুলদীপ খুব খুশি হয়ে যায়। আর সে পরের দিন এসে সেখানে একটা টেস্ট দেয়, আর সেই টেস্টের মধ্যে তার খুব ভালো মার্কস আসে। আর 50% অফের সাথে তার অ্যাডমিশন সেই কোচিং সেন্টারে হয়ে যায়। আর এদিকে কুলদীপ নিজের পড়াশোনা শুরু করে। সে দিনের বেলা রিক্সা চালায় আর রাত্রেবেলা পড়াশোনা করে। আর ইতিমধ্যেই এই সব কিছুর মাঝে সে কোচিংয়ে পড়ার জন্য নিজের টাইম বার করে নিত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। আর কুলদীপ তো আগে থেকে পড়াশোনায় ভালো ছিল, তাই তার পড়াশোনা করতে খুব একটা অসুবিধা হয়নি। আর তারপরে কুলদীপ নিজে প্রিলিমস এক্সামও দিয়ে আসে। আর এদিকে আমরা ভূষণকে দেখতে পাই, যার কাছে সানভিকা আসে। সানভিকা এসে তখন ভূষণকে বলে তুমি আমাকে বিয়ে করার কথা ভাবতেও কিভাবে পারো, আমি তোমাকে অনেকটা পছন্দ করি, আর যাই হয়ে যাক বিয়ে আমি তোমার সঙ্গেই করব। আর এইসব কিছু শোনার পরে সানভিকা সেখান থেকে রেগে মেগে চলে যায়। আর কিছুদিনের মধ্যে প্রিলিমস এর রেজাল্ট চলে আসে, যেখানে আমরা জানতে পারি কুলদীপ নিজের এক্সামটা পাশ করে গিয়েছে, কিন্তু প্রেরণা এবারে পাশ করতে পারেনি। প্রেরণা প্রথমে তো দুঃখ পায় কারণ তার মার্কস আসেনি বলে, কিন্তু এদিকে যখন সে কুলদীপের মার্কস দেখে সে খুব খুশি হয়ে যায়। বাড়ির সবাইকে জানানোর পর বাড়ির সবাই ভীষণ খুশি হয়। আর তার সঙ্গে সঙ্গে কুলদীপ এখন নিটের পড়াশোনা করাও শুরু করে দেয়। আর একদিন কুলদীপের কাছে ফোন আসে পিন্টুর, আর সে বলে সানভিকা বিয়ে করতে চলেছে। যেটা শোনার পরে কুলদীপ একদম শকটে চলে যায় যে এটা কিভাবে সম্ভব, কারণ কুলদীপের সানভিকার জন্য তার মনের মধ্যে এখনো ফিলিং রয়েছে, কিন্তু তাকে সে ততটাই ঘৃণা করত। আর এরপরে কুলদীপ সোজা নিজের গ্রামের জন্য রওনা দিয়ে দেয়, যেখানে সানভিকার বিয়ের সব প্রস্তুতি চলছিল। আর সুযোগ বুঝে সে সানভিকার কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে তাকে উল্টোপাল্টা কথা আর গালিগালাজ করে সেখান থেকে সে বেরিয়ে আসে। আর এখানে সানভিকা শুধু দেখতেই থাকে, কারণ সে বুঝতে পারে না এখানে ঠিক কি ঘটলো। কারণ সানভিকার মনেও তার জন্য ফিলিংস ছিল, সে শুধু ভয়ের চোটে কোনো কিছু স্বীকার করে উঠতে পারেনি। আর এদিকে আমরা দেখতে পাই যে সানভিকার বিয়ে হয়ে যায়, আর কুলদীপ নিজের মায়ের কাছে এসে খুব কাঁদে, কারণ সে সানভিকাকে ভুলতে পারছিল না। আর এদিকে রাত্রেবেলা ভূষণ নিজের হানিমুনের প্রস্তুতি করছিল, যেখানে সানভিকা তাকে ক্লিয়ারলি বলে দেয় যে সে তাকে বিয়ে তো করে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে নিজের কাছে কোনোদিনও আসতে দেবে না। আর এই সব কিছু কথা শোনার পরে ভূষণের মনটাও একটু খারাপ হয়ে যায়। সে তখন বলে যে সবকিছু আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাবে, বলে সে অন্য জায়গায় শুতে চলে যায়। আর এদিকে কুলদীপ মন খারাপ করে নিজের কোচিনে বসেছিল। তখন প্রেরণা তাকে বলে, সে বলে ভালোবাসা তো আসবে যাবে, কিন্তু সেই রাগ আর এই অভিমানটাকেই জমিয়ে তোমাকে নিজের লাইফে আগে চলে যেতে হবে। আর সাথে সাথে সে এটাও বলে আমি পিসিএস এর ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা ক্র্যাক হয়ে গিয়েছে, আর রেজাল্টে দেখি আপাতত কি আসে। আর এটা শোনার পরে কুলদীপ অনেক খুশি হয়ে যায়। আর তারপর কুলদীপ নিজের পড়াশোনা আবারও শুরু করে দেয়। আর ইতিমধ্যে মেন্সের এক্সামও ক্লিয়ার হয়ে যায়। আর একদিন প্রেরণা তাকে ছাদের মধ্যে ডাকে এবং তাকে জানায় যে আমার পিসিএস এর এক্সাম ক্লিয়ার হয়ে গিয়েছে, এই বলে তাকে খুশিতে জড়িয়ে নেয়, আর তার সাথে সাথে তাকে কিসও করে নেয়। কিন্তু কুলদীপ পেছনে সরে যায়, আর সে বলে যে আমরা যদি শুধু বন্ধু হয়ে থাকি সেটাই আমাদের জন্য ভালো হবে। আর এই কথাতে প্রেরণাও রাজি হয়ে যায়। আর পরের দিন প্রেরণা নিজের জবের জন্য বেরিয়ে যায়। আর কিছুদিন পরে কুলদীপের রেজাল্ট আসার কথা, যেখানে সে মেন্স এক্সাম ক্লিয়ার করে নেয়। আর এই কথাটা সে ফোনে প্রেরণাকে জানায়। তার মানে এখন শুধু কুলদীপকে নিজের ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে হবে, যার পরে সে আইএস অফিসার হয়ে যেতে পারবে। রাতে যখন কুলদীপ পড়াশোনা করছিল লাইট চলে যায়, যার কারণে সে রাস্তায় একটা পাশের বাড়িতে চলে যায় সেখানের আলোতে পড়ার জন্য। এইভাবেই কুলদীপ নিজের ইন্টারভিউ এর প্রস্তুতি নেয়। তার শক্তি দেখে সবাই অবাক ছিল। কিছুদিনের মধ্যেই তার ইন্টারভিউ এর দিন চলে আসে। তার মা আর রাজা মানে তার মাসির ছেলে তাকে ছাড়তে যাচ্ছিল, কিন্তু তার মায়ের রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর তারা দুজন মিলে তার মাকে নিয়ে যায় হসপিটালে। আর এদিকে তার মাসির ছেলে বলে যে তুমি যাও, আমি মাসিকে সামলে নেবো। কুলদীপের খারাপ অবস্থায় ইন্টারভিউ দিতে চায়। ইন্টারভিউতে তাকে অনেক রকমের প্রশ্ন করা হয়, যেগুলো সে অনেক ভালো করে জবাব দেয়। ইন্টারভিউ শেষ করার পরে সে নিজের মায়ের সাথে দেখা করতে আসে। তার মায়ের অবস্থা
অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ছিল। সে তার মাকে ইন্টারভিউয়ের ব্যাপারে বলছিল। তখন নার্স তাকে জানায় তার মা কিছু বলতে পারবে না, তার মা শুধু শুনতে পারবে, তার মা এখন কোমায় রয়েছে। এটা শোনার পরে কুলদীপ পুরো শকটে চলে যায়। আজ যখন আমি আমার লক্ষ্যের এত কাছে চলে এসেছি, তুমি এখন এই অবস্থায়। সে নিজের মায়ের হসপিটাল রুম থেকে বেরিয়ে আরো বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা ঠিকভাবে কিছু বুঝতে পারে না। তার বাবাকে দেখে আরো বেশি ভেঙে পড়ে সে। আর তার বাবা বুঝতে পারছিল না যে তার বউয়ের কি হয়েছে, সেই জন্য তার বাবা তার বউকে ওঠানোর জন্য বারবার চেষ্টা করছিল। আর এই সব কিছু দেখে কেঁদে দিয়েছে সে বেচারা। আর এই সিনটা ভীষণ ইমোশনাল ছিল। তবে তার পরের দিন থেকে কুলদীপ নিজেকে অনেক শক্ত করে এবং পরের দিন থেকে সে নিজের মায়ের পুরোপুরি খেয়াল রাখা শুরু করে দেয়। আর সে কোনো জিনিসের চিন্তা করছিল না, শুধুমাত্র তার মা ছাড়া। আর কুলদীপের ভাই রাজা এসে বলে যে আজকে তোমার রেজাল্ট আছে, তুমি দেখতে যাও। আর কুলদীপ দেখতে যেতে চাইছিল না, কিন্তু জোর জবরদস্তি তার ভাই তাকে পাঠায় রেজাল্ট দেখার জন্য। আর এখানে যখন সানভিকার ভূষণ খাবার দাবার খাচ্ছিল, তখন টিভির মধ্যে একটা নিউজ আসে। ইউপিএসসি 2024-এ কুলদীপ কুমার টপ করেছে। এই নিউজটা তখন টিভিতে চলছিল। আর সেই সময় সানভিকা টিভিটাকে বন্ধ করে দেয়। আর এই কথাটা গিয়ে তাড়াতাড়ি করে কুলদীপ নিজের মাকে শোনায়। আর এই কথাটা শোনার পরে কুলদীপের মাও খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে, কিন্তু সে কোনো কথা বলতে পারে না। আর এই সব কিছুর মধ্যে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর হঠাৎ করে সে নিজের দম ফেলে দেয়। কুলদীপ এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। আজকে তার জীবনের এত বড় একটা দিন, আর আজকের দিনে তার মা তাদের জীবন থেকে চলে গেল। তারপর কুলদীপ গিয়ে নিজের মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে ফিরছিল। আর সেখানে একটা বরযাত্রী নিজেদের ব্যান্ড বাজা নিয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই কুলদীপের বাবা কিছু বুঝতে না পেরে সেই ব্যান্ড বাজার মধ্যে গিয়ে নাচতে শুরু করে দেয়। আর এটা দেখার পরে কুলদীপের খুব খারাপ লাগে যে তার বাবার মানসিক অবস্থা ডে বাই ডে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা সানভিকাকে দেখতে পাই, সে কোনো কথা নিয়ে টেনশনে ছিল, যার কারণে সে নিজের বাইক বার করে আর একটু ঘুরতে চলে যায়। আসলে সে কুলদীপকে খুব মিস করছিল। আবার যখন সে ফিরে আসে, তখন তার বর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তোমার বাড়ির লোককে কি জবাব দিতাম। আর এই সব কিছু শোনার পরে সানভিকা একটু নরম হয়ে যায়, আর সে ভূষণকে জড়িয়ে ধরে। আর তারা দুজনে কাছাকাছি চলে আসে, যেন মনে হচ্ছিল সানভিকা ভূষণকে একসেপ্ট করে নিয়েছে। আর এদিকে চৌহান যখন নিজের ফ্যাক্টরিতে আসে, তখন তার লোক তাকে বলে যে কুলদীপ ইউপিএসসিতে টপ করেছে। তখন চৌহান বলে কোনো ব্যাপার না, কিছুদিন থাকবে তারপরে সরিয়ে দেবো। তখন সেই লোকটা বলে সে টপে র্যাঙ্ক নাম্বার 1-এ এসেছে, যারা র্যাঙ্ক নাম্বার 1-এ আসে তাদেরকে সরানো তো একেবারে ইম্পসিবল ব্যাপার। আর এরপরে দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। 5টা বছরের পর আমরা একটা সিন দেখতে পাই। কুলদীপ এখন বড় আইএএস অফিসার হয়ে গিয়েছে, আর তার পোস্টিং এখন সিতারপুর গ্রামেই হয়ে গিয়েছে, যেটা সে নিজেই করিয়েছিল। এখানে এসে সবার আগে সে একটা নদীতে পুল বানানোর জন্য কথা বলছিল, এটা দিয়ে সে কলেজ যেত, আর যাতে করে এখানের লোকেদের কোনোদিনও ওই নদীটা পার করতে অসুবিধা না হয়, যার কারণেই এখানে পুল বানানোর কথা ভাবছিল সে। আর সে এখানে নিজের বদলা নেওয়ার কথা ভেবেই এসেছিল। আর এদিকে সে নিজের পোস্টিংটা জয়েন করে। আর আমরা দেখতে পাই চৌহান দাদ্দুকে এখানে ডেকে পাঠায়। দাদ্দুকে চৌহান তখন অনেক ভালোভাবে বোঝায়। সে বলে যে নতুন ডিএম এসছে না, তাকে এখান থেকে সরাবার ব্যবস্থা করো। তখন দাদ্দু এইসব কথা শুনে বলে তাকে তো কেউ সরাতে পারবে না, সে এখানে আইপিএস অফিসার হয়ে এসেছে, আর সে নিজের পোস্টিং নিজে চুজ করেছে, তাকে এখান থেকে আমি কেন সিএমও পর্যন্ত সরাতে পারবে না। আর এই সব কিছু শোনার পরে চৌহান তো খুব চাপ খেয়ে যায়। আর এটা শোনার পরে চৌহান খুব রেগে যায়, দাদ্দুকে সেখান থেকে রেগে মেগে পাঠিয়ে দেয়। দাদ্দু তাড়াতাড়ি করে বাইরে এসে নিজের লোককে বলে যে গাড়িটা সোজা কুলদীপের কাছে নিয়ে চলো। দাদ্দু তখন কুলদীপের সাথে এসে দেখা করে আর তার খুব তারিফ করতে শুরু করে দেয়। এখানে কুলদীপ বুঝতেই পারছিল যে দাদ্দু তার সাথে হাত মেলাতে এসেছে। আপনার আর আমার শত্রু কিন্তু একজনই, চৌহান। আমরা যদি দুজনে মিলে হাত মিলিয়ে নিই তাহলে কিন্তু ওকে আমরা শেষ করে দিতে পারবো। যেটা শোনার পরে কুলদীপের এই কথাটা খুব ভালো লাগে। আর তারপরে দাদ্দু বলে যে এইটার জন্য আপনাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। আর এই কথাতে কুলদীপ রাজি হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে দাদ্দু এটাও বলে আপনি নদীতে পুল বানাতে চান, চৌহান যদি চায় সেটা বানাতে দেবে না, কিন্তু আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে চাই, কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা পুরো পাক্কা হতে হবে। আর দাদ্দু তখন বলে যে আপনি কালকে আমার মেয়ের সাথে দেখা করে যান, তারপর আপনি আপনার ভেবেচিন্তে উত্তর দেবেন। আর রাত্রেবেলা দাদ্দু নিজের মেয়েকে ভালোভাবে বোঝাচ্ছিল
দাদু আর তার মেয়ে মালাকে দেখতে পাই, যেখানে মালা তার বাবাকে মানা করছে এই সব কিছুর জন্য। কিন্তু এদিকে দাদু বলে সে খুব ভালো ছেলে আর আইএস অফিসারও রয়েছে, তোমার জীবন খুব ভালো হয়ে যাবে, এই সব বলে মালাকে রাজি করানোর চেষ্টা করছে সে। আর পরের দিন কুলদীপ আর মালা দুজনে দেখা করে আর তারা দুজনে দুজনের সাথে কথা বলে। কিন্তু এখানে আমরা দেখতে পাই মালাই শুধু কুলদীপের সাথে কথা বলছিল, কুলদীপের মালার উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। মালা তখন কুলদীপকে বলে যে আপনি বিয়ের জন্য কেন রাজি হয়ে গেছেন। তখন কুলদীপ বলে যে সম্পর্ক তো আস্তে আস্তে এমনি তৈরি হয়ে যায়। আর তারপর দাদুকে সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আসলে কুলদীপের কাছে তার রিভেঞ্জের থেকে বড় আর কিছুই ছিল না, সেটার জন্য সে সব কিছু করতে রাজি রয়েছে। এদিকে মালাও বিয়ের জন্য রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে যখন সানভিকা কাজ করছিল আর তখনই তার কাছে তার একটা বন্ধুর কল আসে। সে তখন তাকে জানায় যে কুলদীপ দাদুর মেয়ের সাথে বিয়ে করতে চলেছে। এটা শোনার পরে সানভিকা অনেক কষ্ট পায় আর সে নিজের বরের গলা জড়িয়ে অনেক কাঁদতে থাকে। আর এদিকে রাজা কুলদীপকে জিজ্ঞাসা করে যে বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের। তখন কুলদীপ বলে যে আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক ভেবেছি। আর এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম সে শুধুমাত্র রিভেঞ্জের জন্যই এই বিয়েটা করছে। আর এখানে আমরা দেখতে পাই কুলদীপের বাবাকে, তার বাবা মানসিকভাবে পুরোপুরি অন্যরকম হয়ে গিয়েছে আর তার জন্য একটা স্টাফও রয়েছে তাকে দেখাশোনা করার জন্য। আর এদিকে রাজা বলে আমরা যখন এই গ্রামে চলে এসেছি তাহলে তোমাদের পুরনো বাড়িটাকে রিপেয়ার করে নিই। তখন কুলদীপ বলে একদম ভেবো না ওখানে হাত লাগাবার, ওখানে একদম হাত লাগাবে না যতদিন না আমার কাজ পূর্ণ হবে। আর এখানে রাজা বুঝে যায় যে সে সব কিছু করছে বদলা নেওয়ার জন্য। আর অন্যদিকে দাদু আর তার লোক একসাথে বসে মদ খাচ্ছিল। তখন দাদু বলে যে আমরা আমার জামাইয়ের জন্য পুল তো তৈরি করেই দিতে পারি, কিন্তু তার হেল্পও তো করতে হবে আমাদের কিছু। আর তার সঙ্গে সঙ্গে তাকে আমার অনেক বড় একটা গিফট দিতে হবে আমার মেয়ের সাথে বিয়ে করার জন্য। আর তারপরে দাদুর একটা আইডিয়া আসে আর সে হাসতে শুরু করে দেয়। পরের দিন আমরা একটা লোককে দেখতে পাই যে নদী পার করার জন্য নৌকার মধ্যে বসে আর নৌকার মধ্যে সে একটা কুড়ুল দিয়ে ছেদ করে দেয় আর সুযোগ বুঝে সেখান থেকে সে কেটে পড়ে। আর নৌকা করে 15-16 খানা লোক সেখান থেকে আগে চলে যায়। আর সেই লোকটা কাউকে একটা কল করে বলে আপনার কাজটা পুরো হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই কুলদীপ যখন নিজের কাজ করছিল তার পিএ এসে তাকে বলে একটা ঘটনা ঘটেছে। তারপর আমরা দেখতে পাই কুলদীপ তাড়াতাড়ি করে স্পটে চলে আসে যেখানে 15 খানা লোক নদীতে ডুবে মরে গিয়েছে। আর কুলদীপ সেখানে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই দূর থেকে চৌহানও এই সব কিছু দেখতে এসেছে আর কুলদীপের সাথে চৌহানের পুরো চোখে চোখে আই কন্টাক্ট হচ্ছিল। আর এদিকে পুষ্কর বলে যে যখনই এসছে আসার পরেই এরকম কাণ্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। আর তারপর চৌহান বলে আমাদের উকিলকে কল করে সবকিছু ঠিকঠাক করে নিতে বলো, এই যখন এখানে এসেছে এ নিশ্চয়ই কিছু না কিছু একটা তো করবেই। সেই সময় কুলদীপ তাকে রাগের দৃষ্টিতে কটকট করে দেখছিল। আর এখানে আমরা বুঝতে পারছিলাম কুলদীপ তাকে ছাড়ার পাত্র নয়। এপিসোড 12 এর শুরুতেই কুলদীপ ওই জায়গাটার মোয়ানা করে আর এখান থেকে একটা ব্রিজ বানানোর জন্য অর্ডার পাস করে দেয়। বাকি চৌহানের আন্ডারে যে কটা ঘাট রয়েছে সেই সব কটাকে সিজ করিয়ে দেয় আর তার উপরে ইনকোয়ারি বসিয়ে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই একটা পুলিশওয়ালা চৌহানের কাছে গিয়ে পুলিশ অফিসারের কাছে যাওয়ার জন্য আবেদন দিয়ে আসে। কিন্তু চৌহানের বউ তখন বলে যে চৌহান তো বাড়িতেই নেই। তখন পুলিশওয়ালাটা বলে 3 দিনের মধ্যে সে যদি সেখানে গিয়ে না পৌঁছায় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে যাবে। আর এইদিকে আমরা চৌহানকে দেখতে পাই সে কোথাও একটা যাচ্ছিল। তখন আঙ্গাতকে দেখি আমরা, সে বলছে যে কুলদীপ আমাদের থেকে বদলা নিতেই এখানে এসেছে, তার কিছু একটা করতে হবে। তখন চৌহান বলে তাকে আমরা দেখে নেব। তারপরে তারা সোজা নিজেদের উকিলের সাথে দেখা করে। তখন উকিলটা বলে আপনার যে কাজে কুলদীপ ছাপা মেরেছে সেটাকে আমরা আটকাতে পারবো না, কারণ সে এখানকার ডিএম আর তার সঙ্গে সঙ্গে এখন সে দাদুর জামাই হতে চলেছে। তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কখন সে কোথা দিয়ে আঘাত করবে তার নেই ঠিক। আর কুলদীপ এদিকে নতুন পুলের জন্য কাজ করা শুরু করে দেয়, তারা পুজোটাও সম্পূর্ণ করে দেয়। আর সেখানে আজকে সে ভূষণকে দেখতে পায় আর সে জানতে পারে এটাই সানভিকার বর। আর আমরা দেখতে পাই সানভিকা আর ভূষণ খাবার খাচ্ছিল। তখনই ভূষণের কাছে তার স্যারের কল আসে আর তখনই ভূষণকে সেখান থেকে চলে যেতে হয়। তার স্যার তাকে বলে আজ থেকে তোমাকে ডিএম এর সিকিউরিটিতে থাকতে হবে। আর এটার জন্য ভূষণ প্রথমে না করে দেয় আর যার কারণে তার স্যার তাকে অনেক বকা দেয়। আর তার স্যার তখন বলে যেটা অর্ডার দিয়েছি সেটা ফলো করো, না হলে তোমার জন্য ভালো হবে না। আর এদিকে আমরা দাদুর বাড়িতে দেখতে পাই যেখানে মালার বিয়ের জন্য প্রস্তুতি চলছে, যেখানে মালা নিজের মাকে বলছে ওই কুলদীপ
কুলদীপ আমাদের থেকে একটা প্রশ্ন পর্যন্ত করলো না আর বিয়ের জন্য হ্যাঁ বলে দিল। আমি ওর সাথে ফেসে যাব না তো? তখন তার মা তাকে বোঝায় যে ছেলেটা বেশি কথা বলে না আর কুলদীপও অনেক শান্ত প্রকৃতির ছেলে। আর এদিকে আমরা দাদ্দুকে দেখতে পাই, তার মেয়ের বিয়ের জন্য সে অনেক খুশি ছিল। সে তখন তার সিকিউরিটিকে বলে, চলো আজকে আমরা চৌহানের বাড়িতে যাই আর তাকে গিয়ে মিষ্টি খাইয়ে আসি, যাতে করে তার সন্দেহ আমাদের উপরে না আসুক। তারপরে তারা চৌহানের কাছে আসে আর তাদেরকে বিয়ের জন্য ইনভিটেশন দেয়। সেখানে চৌহান বলে যে আমরা অবশ্যই আসবো, আর সেখান থেকে দাদ্দু হাসতে হাসতে চলে যায়। আর এদিকে সিনটা চেঞ্জ হয়ে যায়, যেখানে আমরা মালা আর কুলদীপের বিয়ের ফাংশনটা দেখতে পাই। আর এখানে অনেক বড় বড় লোকেরা এসেছিল আর সেখানে চৌহান আর তার ভাইও এসে উপস্থিত হয়। আর চৌহান এখানে ভূষণকে কুলদীপের সিকিউরিটিতে দেখে অবাক হয়ে যায়। চৌহান বিয়ে বাড়িতে গিয়ে দেখে যে ভূষণ এখন কুলদীপের সিকিউরিটির ডিউটিতে আছে। তারপরে চৌহান কুলদীপের কাছে যায়, তখন কুলদীপ তাকে বলে আজকে আপনি এসছেন, পরের দিন আমি যাব। আর এটা এক প্রকার ধমকি ছিল। তারপরে চৌহান ভূষণকে জিজ্ঞাসা করে, তুমি এখানে সিকিউরিটির কাজে এসছো, সেটা তুমি আগে জানাবে না? আর সেখানে ভূষণ কিছু বলতে পারে না। এরপরে যখন কুলদীপ ড্রিঙ্ক করছিল তখন পুষ্কর তাকে এসে বলে, তুমি বেশি উড়ছো না? তখন কুলদীপ বলে, এখনো অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে তুমি অনেক কিছু দেখতে পাবে। আর কুলদীপ তাকে এটাও বলে, তোমরা সবাই মিলে যেটা আমার সাথে করেছিলে, যার জন্যই আমি কিন্তু আজ এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। তারপরে পুষ্কর চৌহানের কাছে এসে জানায় সব কথাগুলো আর তাকে বলে যে কুলদীপ একটু বেশি হাওয়াতে উঠছে, ওর ব্যবস্থা করতে হবে। আর চৌহান তখন তাকে সেখান থেকে নিয়ে চুপচাপ চলে যাচ্ছিল। তারপরে দাদ্দু তাদের কাছে আসে, তার গাড়ির কাছে তাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর তখন চৌহান সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। আর এদিকে দাদ্দু হাসছিল। ফাংশন শেষ হওয়ার পরে আমরা ভূষণকে দেখতে পাই, যে কিনা গিফট ফিফট তোলার কাজ করছিল। তখন তার কাছে শানভিকার কল আসে। তখন শানভিকা বলে, তুমি কতক্ষণে বাড়ি আসবে? তখন ভূষণ বলে যে এখন টাইম লাগবে। আর এটা শুনে শানভিকা ফোন কেটে দেয়। আর এদিকে রাত্রেবেলা কুলদীপ আর মালাকে আমরা রুমের মধ্যে দেখতে পাই, যেখানে কুলদীপ মালাকে ইগনোর করছিল আর মালা তার সাথে সম্বন্ধ বানানোর চেষ্টা করছিল। মালা তাকে বলে যে আমারও ইচ্ছা অনিচ্ছার ব্যাপার রয়েছে, তুমি আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারো না। যদি তুমি আমার সাথে সংসারী না করবে তাহলে আমাকে কেন বিয়ে করতে গেলে? তোমাদের দুজনের সদার মাঝখানে আমি ফেসে গিয়েছি। আর কুলদীপ তখন তাকে বলে যে আমরা আস্তে আস্তে সবকিছুই জেনে যাব, চাপ হবে না। আর তারপর কুলদীপ তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর তারপরের দিন আমরা দাদ্দুকে যোগা করার সময় দেখতে পাই। আর তখন কুলদীপ দাদ্দুকে কল করে আর দাদ্দুকে বলে যে আপনার মেয়েকে একটু সামনে রাখুন, সে আমার সাথে সম্বন্ধ বানানোর চেষ্টা করছে। তখন দাদ্দু বলে যে আমি ওকে বুঝিয়ে দেবো, তুমি এত চিন্তা করো না, তুমি শুধু চৌহানের ব্যাপারটা একটু দেখে নাও। এরপরে যখন চৌহান নিজের ফ্যাক্টরিতে যায় তখন সে জানতে পারে তার কারোবারের মধ্যে রেড পড়ে গেছে। এটা শুনে চৌহান খুব অবাক হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে চৌহানের সবকটা ধান্দাকে একদম সিজ করে দেওয়া হচ্ছে আর তার বিরুদ্ধে FIR হয়ে গিয়েছে। এটা শুনে চৌহান বুঝতে পেরে যায় যে কুলদীপ কাউকে ছাড়বে না। তখন পুষ্কর বলে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু এদিকে চৌহান তাকে বারণ করে। সে বলে আমি দাদ্দুকে একবার ফোন করি, দেখি কথা বলে কি হয়। তখন সে বারবার দাদ্দুকে কল করতে থাকে, কিন্তু দাদ্দু তার ফোনই তুলছিল না। দাদ্দু যখন ফোন রিসিভ করে না, তারপরে চৌহান বলে যে ঠিক আছে, আমি কুলদীপের সাথে কথা বলছি। তারপরে যখন চৌহান কুলদীপকে ফোন করে, কুলদীপ তখন ব্যস্ত ছিল তার বাবার সাথে, সে কথা বলতে মানা করে দেয়, যার কারণে চৌহান সবকিছুই বুঝতে পেরে যায়। আর রেগে গিয়ে পুষ্করকে বলে যে কুলদীপকে শেষ করার ঠিক সময় চলে এসেছে, না তো এ আমাকে শেষ করে দেবে। আর সেই কথাতে পুষ্কর তাড়াতাড়ি করে চলে যায় কুলদীপের মৃত্যুর জোগাড়জান্তি করতে। তারপরে আমরা দেখতে পাই কুলদীপ গাড়ি করে কোথাও যাচ্ছিল। রাস্তার মিডিলে সে মন্দিরের কাছে শানভিকাকে দেখতে পায় আর তারা দুজনকে দেখতেই রয়ে গেছে। আর তারপরের সিনে আমরা দেখতে পাই পুষ্কর আর অঙ্গদ মিলে একজন লোকের কাছে আসে, যে কন্ট্যাক্ট নিয়ে মার্ডার করে। আর এই গ্যাং এর লিডারের নাম হচ্ছে গরি। পুষ্কর তখন সোজাসুজি এসে গরির কাছে কুলদীপের ব্যাপারে কথা বলে আর বলে যে তাড়াতাড়ি একে টপকে দিতে হবে। আর গরি ওই কথাতে রাজি হয়ে যায় আর তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়। পরের দিন আমরা ভূষণকে ঘরের মধ্যে দেখতে পাই। সে শানভিকাকে বলছিল কিভাবে কুলদীপ তার বাবার সব ধান্দাগুলোকে বন্ধ করিয়ে দিয়েছে। আর তখন ভূষণ বলে যে একবার তুমি কুলদীপের সাথে কথা বলে নাও, তাহলে হয়তো যদি তার রাগটা ঠান্ডা হয়ে যায়। এটা শোনার পরে শানভিকা রেগে গিয়ে না করে দেয় আর তারপরে ভূষণ নিজের কাজের জন্য বেরিয়ে যায়। আর এদিকে আমরা কুলদীপের মাসির ছেলে রাজাকে দেখতে পাই, যে কুলদীপের সাথে দেখা করতে এসেছিল। আর সে এতদিন এখানে ছিল, এখন সে বাড়ি যাচ্ছে, যার কারণে কুলদীপ তার স্টেশনে যাওয়ার ব্যবস্থা করে দেয় আর তাকে এটাও বলে দেয় যে যদি কোনো দরকার লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। কুলদীপ যখন তার অফিসে ছিল তখন তার পিএ এসে তাকে জানায় আপনার পেছনে কোনো বেআইনি কাজ হচ্ছে। আর তখন কুলদীপ বলে যে ঠিক আছে, আমরা সবাই মিলে তাহলে যাব। আর তখন
কুলদীপ এই কথাতে রাজি হয়ে যায়। সে বলে আমাদেরকে হাতে নাতে তাদেরকে ধরতেই হবে। তাই জন্যই কুলদীপ, তার পিএ এবং ভূষণ মিলে সেই জায়গায় বেরিয়ে যায়। বেরোনোর পরে তারা একটা ক্ষেতের রাস্তা থেকে যাচ্ছিল। কুলদীপের ওখানে শানভিকার সাথে স্পেন্ড করা টাইম গুলো মনে পড়ছিল, কিন্তু সে নিজের মনোযোগটা অন্যদিকে করছিল যাতে করে তার এইগুলো না মনে পড়ে। আর ইতিমধ্যে তাদের গাড়ির মধ্যে হামলা হয়ে যায়। যেই হামলাটা করেছিল গৌরী, মানে সেই মার্ডারারটা। যখন পুরো গ্যাংটা তাদেরকে মারতে আসে তখন তারা দেখতে পায় কুলদীপ, ভূষণ আর তার পিএ সেখান থেকে বেরিয়ে গিয়েছে। তারপরে যখন তারা তার পিছু করে তখন দেখতে পায় যে বিল্ডিং এর ভেতর থেকে তারা তিনজন মিলে ফায়ারিং করছে। তখন এখানে ভয়ঙ্কর লড়াই হচ্ছিল, যেখানে কুলদীপ আর ভূষণ মিলে অনেকগুলো গ্যাং এর লোকদেরকে মেরে দেয়। আর এই সব কিছু দেখে গৌরী নিজের লোককে নিয়ে পাই পাই করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই দাদ্দুর কাছে খবর চলে যায় যে তার জামাইয়ের উপরে অ্যাটাক হয়েছে। তাই জন্য দাদ্দু নিজের ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে কুলদীপ সবাইকে দেখে নিয়েছিল। দাদ্দু রেগে গিয়ে নিজেদের লোককে অর্ডার দেয় যে আমার জামাইয়ের উপরে এরকম ভাবে হামলা করিয়েছে তার খবর লাগাও। আর এরপরে উকিল চৌহানকে কল করে, তাকে জানায় যে কেউ একজন ডিএম কে মারার চেষ্টা করেছে আর সেই সন্দেহটা আপনার উপরে যাচ্ছে, তাড়াতাড়ি করে আপনি নিজের লোটাপত্র গুছিয়ে নিন। আর এটা শোনার পরে তো চৌহানও খুব ভয় পেয়ে যায়। আর এদিকে চৌহানের হাভেলিতে তাকে পুলিশ খুঁজতে এসেছিল, কিন্তু সেখানে চৌহানের দেখা তারা পায়নি। আর এদিকে যখন কুলদীপ ঘরে আসে মালা তাকে এসে জড়িয়ে ধরে, কারণ মালা অ্যাটাকের নিউজটা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কুলদীপ এই ব্যাপারে কোনো রিয়াকশন দেয় না। আর এদিকে আমরা দেখতে পাই শানভিকা তার মাকে ফোন করে, আর তার মাকে ফোন করাতে তার মা তাকে অনেক ছোট বড় কথা শোনায়। তাকে বলে তোর জন্য আমাদেরকে আজকে এরকম দিন দেখতে হচ্ছে, আর কত কি করবি তুই, না ওই ছেলেটার সাথে এত কাণ্ড ঘটাতিস, না আমাদেরকে এত কিছু দেখতে হতো। আর এটা শোনার পরে শানভিকা চুপচাপ ফোনটা কেটে দেয়। আর এদিকে পুরো পুলিশ ফোর্স চৌহানকে খোঁজার জন্য লেগে গিয়েছিল, কিন্তু চৌহানকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তার পরের সিনে আমরা দেখতে পাই গৌরী নিজের লোকেদের সঙ্গে একটা জায়গায় হাফতা নিতে এসেছিল। তখনই তার উপরে দুটো লোক হামলা করে দেয়। তারপরে তাকে নিয়ে সোজা অন্য জায়গায় চলে যায় তারা। এদিকে রাত্রেবেলা দাদ্দু কুলদীপের ঘরে এসে খাবার খাচ্ছিল, আর কুলদীপ রেগে গিয়ে বলে যে চৌহানটা কোথায় গায়েব হয়ে গেছে কে জানে। তখন দাদ্দু বলে আপনাকে ওগুলো দেখতে হবে না, ওগুলো আমি দেখে নেবো, আর তুমি চিন্তা করো না, ওরা দুজন বেঁচে থাকবে না। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে কুলদীপ না করে দেয়। সে বলে আমি তাদেরকে মারতে চাই না, আমি তাদেরকে জীবন্ত ধরতে চাই, তাদেরকে শাস্তি কোর্ট দেবে, আমি নই। তখন দাদ্দু বলে ওরা বেরিয়ে আবার আপনার উপরে হামলা করবে, সেই জন্যই আমি যেটা করছি আমাকে সেটা করতে দাও। আর এটা শোনার পরেই কুলদীপের বাবা তখন খেতে খেতে সেই এঁঠো হাত নিয়েই দাদ্দুকে চড় মেরে দেয়, কারণ তিনি পছন্দ করতেন না যে কেউ তার ছেলের সাথে কোনো উঁচু গলায় কথা বলুক। আর এটা দেখে কুলদীপ তাড়াতাড়ি করে তার বাবাকে থামায় আর তাকে ভেতরে পাঠিয়ে দেয়। আর দাদ্দু এই ব্যাপারে কোনো কিছু মনে করে না, কারণ সে জানতো কুলদীপের বাবা মানসিকভাবে অসুস্থ রয়েছে। আর এদিকে আমরা গৌরীকে দেখতে পাই যে আঙ্গাতকে দেখা করার জন্য ডেকেছিল। গৌরী তখন বলে আমি চৌহানের সাথে দেখা করতে চাই, কিন্তু আঙ্গাতের একটা শর্ত ছিল, সে একাই চৌহানের সাথে দেখা করতে যাবে, আর কেউ তার সাথে যাবে না। তখন গৌরী নিজের সাথে বন্দুক নিয়ে চৌহানের সাথে দেখা করতে চলে যায়। তারপরে আঙ্গাত গৌরীকে নিয়ে জঙ্গলের একদম মিডিলে একটা জায়গায় নিয়ে চলে আসে। তখন গৌরী বলে এই কারণেই আপনাকে কেউ ধরতে পারেনি। আর এখানে এসে গৌরী তাদের সাথে কথা বলছিল। এতক্ষণেই আঙ্গাত তার পেছন থেকে বন্দুকটা বার করে নেয়, আর তার সঙ্গে এটাও বলে আমরা কোনো রিস্ক নিতে চাই না। আর এদিকে চৌহান গৌরীকে বলে কুলদীপকে মারার কথাটা। তখন গৌরী অজুহাত দিতে শুরু করে দেয়। আর তখনই চৌহান জিজ্ঞাসা করে যে দাদ্দুর সাথে মিটিংটা কেমন হয়েছে তোমার। আর তখনই গৌরী তাদের উপরে হামলা করতে যায়। সেই সময় আমরা দেখতে পাই উল্টে চৌহানরা তাদের উপরে হামলা করে দেয়। আর তখন এখানে রিভিল হয় যে দুটো লোক তাকে তুলে নিয়ে গিয়েছিল, তাকে সে দাদ্দুর কাছে নিয়ে গেছিল। আর দাদ্দুর কাছে নিয়ে যাওয়াতে দাদ্দু তাকে যখন ধমকায় সে তখন ভয়ে দাদ্দুর কথাতে রাজি হয়ে যায়। তখন সে বলে আপনি যেটা বলবেন আমি সেটা করব। তখন দাদ্দু তাকে বলে যে ঠিক আছে চৌহানদেরকে মেরে দাও। আর সেও এই কথাতে রাজি হয়ে যায়। সেই কারণে আজ সে চৌহানের সাথে দেখা করতে এসছে, চৌহানদেরকে মারবে বলে। এটা জানার পরেই চৌহানরা তাকেই মেরে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই দাদ্দুর কাছে কারুর কল আসে, সেটা শুনে সে টেনশনে চলে আসে। আর এদিকে মালা কুলদীপকে জিজ্ঞাসা করে আজকে চৌহানের বাড়িতে রেড রয়েছে তাই না? কুলদীপ তখন বলে যে হ্যাঁ। তখন মালা বলে তুমি এই সব কিছু ভুলে কেন যাচ্ছ না, তাহলে আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারবো। কুলদীপ তার কোনো কথাই শোনে না, সে সোজা চৌহানের বাড়িতে রেড করার জন্য চলে যায়। চৌহানের বাড়িতে অলরেডি রেড চালু হয়ে গিয়েছিল, এরা সবকিছুর পরীক্ষা নিরীক্ষা করছিল। আর কুলদীপের সেই হাভেলি দেখে সবকিছু মনে পড়ে যাচ্ছিল যেগুলো তার সাথে তারা করেছিল। আর তখনই সেখানে শানভিকা চলে আসে, আর কুলদীপ তাকে দেখতে থাকে আর শানভিকাও তাকে দেখতে থাকে। দুজনের মধ্যে ক্রসিং হয়, সে একটা আলাদাই সিন। তারপরে কুলদীপ তাকে শোনানোর জন্য বলে এই ঘরের মধ্যে যা
যা রয়েছে সেই সব কিছু নিয়ে চলো, একটাও জিনিস এখানে ছেড়ে যাবে না। আর তারপরে সানভিকা ঘরের মধ্যে চলে যায় আর এখানে কুলদীপ রেড শেষ করে চলে যায়। আর এখানে সানভিকা ভেবে নিয়েছিল সে আর ভেঙে পড়বে না, সে কুলদীপের সাথে টক্কর নেবে। তারপরে সিনে আমরা দেখতে পাই দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে চৌহানরা সিলিন্ডার করে দিয়েছে। এটা শোনার পরে দাদু তখন আপসেট হয়ে যায়। সে বলে কত ভালো একটা সুযোগ ছিল তাদেরকে নিপটে দেওয়ার। তখন সেই পিয়েটা বলে যে এটা তো ভালোই হলো, আপনি আপনার পাওয়ার ইউজ করে চৌহানকে আস্তে আস্তে তড়পান। কথাটা শোনার পরে দাদু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা রাত্রেবেলা কুলদীপকে দেখতে পাই যে কিনা খুব আপসেট ছিল। সে সানভিকাকে মনে করছিল কারণ সে আজ অব্দি সানভিকাকে ভুলতে পারেনি। আর অন্যদিকে আমরা সানভিকাকে দেখতে পাই যে নিজের ঘরের মধ্যে স্যাড হয়ে বসেছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। আর পরের দিন আমরা দেখতে পাই দুটো চৌহান ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিউজটা সব জায়গায় চলছিল। তখন সে বলছিল যে ভালোই হয়েছে যে চৌহান ধরা পড়ে গিয়েছে। আর রাত্রেবেলা চৌহান আর পুষ্কার যখন জেলের মধ্যে ছিল, চৌহানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তার খুব জল তেষ্টা পেয়েছিল। যখন সে জল চায় তাকে কনস্টেবল একটা নোংরা বালতিতে জল দিয়ে যায়, কিন্তু চৌহান সেই জলটাই খেতে বাধ্য হয়। তারপরে চৌহান বলছে এই সব কিছু যেগুলো হচ্ছে সেগুলো সব আমার জন্যই হচ্ছে। আমার সেই টাইমে ওদের দুজনকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। আমরা যেটা করেছিলাম সেটা একদমই ঠিক করিনি, আর সেই শাস্তি আজ আমরা পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের ফুলের মতন মেয়েটাও এখনো কষ্ট পেয়ে যাচ্ছে, তাকেও আমরা খুশি রাখতে পারলাম না। তখন পুষ্কার বলে আপনি চৌহান, আপনি একদম আপসেট হবেন না, আর এখান থেকে একবার বেরোতে পারলে ওই কুলদীপের খবর আমরা ঠিক নিয়ে নেবো। আর সেই সময় পুলিশওয়ালা আবার এসে বলে যে দুটো চৌহানকে একসঙ্গে রাখা যাবে না, ওপর থেকে অর্ডার আছে, যার কারণে তারা পুষ্কারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা ভূষণকে দেখতে পাই যাকে কুলদীপের পিয়ে ডেকেছিল। আর কুলদীপের পিয়ে তাকে ইনভিটেশন দেয় কুলদীপের বাড়িতে গেট টুগেদারের জন্য। তার সাথে সাথে সে বলে নিজের ওয়াইফকেও ওখানে নিয়ে আসার জন্য, স্যার স্পেশালি বলেছে। তারপরে ভূষণ বাড়িতে গিয়ে সানভিকাকে এই কথাটা জানায়। আর সে বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি একাই চলে যাব। তখন সানভিকা বলে কোনো ব্যাপার না, আমি যাব তোমার সঙ্গে। তারপরে তারা দুজন মিলে পার্টিতে চলে যায়। দাদু তখন সানভিকার থেকে তার বাবার খবর নিতে শুরু করে দেয়, এমন ভাবে দেখায় যেন মনে হচ্ছিল সে কত চিন্তা করে চৌহানের। তখন আমরা দেখতে পাই সানভিকা মালাকে দেখতে পায়, আর তারপরে মালার সাথে সে দেখা করতে চলে যায়। সে মালার গলা জড়িয়ে বলে যে তোমার বর হয়তো আজ অব্দি আমাকে ভোলাতে পারিনি, তাকে নিজের কাছে নিয়ে আসো আর নিজের করে নাও। এই কথাতে মালা উত্তর দেয় যে আমার মনে হয় আপনিও তাকে এতদিন অব্দি ভুলে উঠতে পারেননি, এজন্যই তো আজ অব্দি ওনার এত চিন্তা করেন। এরপরে দাদু সেখানে চলে আসে আর তাদের দুজনকে অন্য অন্য জায়গায় নিয়ে চলে যায়। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা জেলে চৌহানকে দেখতে পাই যেখানে পুলিশওয়ালা চৌহানকে নিতে আসে। সে যখন চৌহানকে ডাকে তখন দেখতে পায় যে চৌহান ওখানেই মারা গিয়েছে। আর খবর পাওয়ার পরে সানভিকা সোজা তার বাবাকে দেখতে চলে আসে আর সে খুব কাঁদতে থাকে। সবাই এখানে জানতে পারে যে রাত্রেবেলা চৌহানের হার্ট অ্যাটাক এসেছিল। তারপর আঙ্গাত এসে বলে যে আমরা পুষ্কার ভাইকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তারপর সেখানে পুষ্কার আছে যে নিজের ভাইয়ের ফটো দেখে খুব কাঁদতে থাকে। সে এখানে একটা প্রতিজ্ঞা নেয়, সে বলে আমি চৌহানের বদলা সবার কাছ থেকে নিয়েই ছাড়বো। আর এদিকে আমরা দেখতে পাই কুলদীপ খুব দুঃখিত ছিল কারণ চৌহান এভাবে মারা গেছে, তার এটা একদমই ভালো লাগেনি। এদিকে দাদু বলে যে চৌহান এটারই যোগ্য ছিল, আপনি একদম দুঃখী হবেন না। আর দাদু তার সঙ্গে এটাও বলে শুধু তো এখন চৌহান গিয়েছে, তার ভাই, তার মেয়ে আর তার জামাইও তো এখনো বাকি রয়েছে। আর এই কথাটা কুলদীপের একদমই ভালো লাগে না। তখনই দাদু কথা ঘুরিয়ে বলে যে আপনি আপনার সিকিউরিটিটা বাড়িয়ে নিন, কারণ যখন তখন পুষ্কার আপনার উপরে হামলা করতে পারে। কুলদীপ চলে যাওয়ার পরে দাদুর পিয়ে তখন বলে যে কুলদীপ সাপ তো এখনই একটা মৃত্যুতেই ভয় পেয়ে গিয়েছে, বাকি আপনি যেগুলো ভেবে রেখেছেন সেগুলো হলে কি হবে এনার। আর এদিকে আমরা দেখতে পাই অফিসে কুলদীপের কাছে ভূষণ আসে আর সে নিজের রেজিগনেশন লেটার দিয়ে দেয়। আর সে বলে সে আর সিকিউরিটির কাজ করতে পারবে না, সে এতদিন নিজের ডিউটি অনেক ভালোভাবে পালন করেছে কিন্তু সে আর পারবে না। তারপরে সে চলে যাচ্ছিল, তখন কুলদীপ তাকে আটকায়। সে বলে যে তাহলে কাজ কেন ছেড়ে দিচ্ছ, আমি তোমার অন্য কোনো ব্যবস্থা করছি। তারপরে সেখান থেকে ভূষণ খুশি হয়ে চলে যায়। তারপরে ভূষণ বুঝতে পারে যে কুলদীপ এতটাও বাজে নয় তার সাথে। রাতে যখন কুলদীপ আরাম করছিল তখন মালা এসে তাকে খাবার জন্য জোর করে। কুলদীপ তখন না করাতেও মালা যায় না, মালা তাকে তাও জোর করতে থাকে। তখন কুলদীপ মালার সাথে মিসবিহেভ করে নেয়। আর তারপরে আমরা দেখতে পাই কুলদীপের বাবা রাত্রেবেলা এসে কুলদীপের সাথে কথা বলে, তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি করছো, তুমি তোমার বদলার জন্য যা যা করতে হয় তুমি করছো, তুমি করো, কিন্তু তুমি
তুমি কি খুশি আছো? তোমার চহানের থেকে বদলা নেওয়ার ছিল, তুমি নিয়ে নিয়েছো, আজ কি তুমি খুশি রয়েছো? আর তার সঙ্গে সঙ্গে তার বাবা এটাও বলে যে মালা কিন্তু অনেক ভালো মেয়ে, তুমি তার সাথে এরম ভাবে বিহেভ করো না। আর তুমি একদমই ভেবো না যে আমি পাগল, আমি সবই জানি যে দাদু তোমার কানের মধ্যে এগুলো ঢোকাচ্ছে, আর আমি পাগলের চোটে তাকে মারিনি, আমি ইচ্ছা করেই তাকে মেরেছিলাম। তখন কুলদীপ বলে আপনি ভালো আছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আমি চৌহানদেরকে একদমই ছেড়ে দেবো না। আর এদিকে আমরা দেখতে পাই দাদু আর দাদুর পিয়েকে। দাদুর পিয়ে দাদুকে খবর দেয় যে খবর পেলাম ডিএম নাকি ভূষণকে থানা ইনচার্জ করে দিয়েছে। যে কথাটা শোনার পরে দাদু বলে মজা আসছে। পরের দিন ভূষণ থানা ইনচার্জের জন্য নিজের ডিউটিটা জয়েন করে। আজকে সে অনেক বেশি খুশি ছিল কারণ তার পোস্টটা আপডেটেড হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই ভূষণের কাছে একটা লোক আসে। লোক এসে বলে যে আমার 1.5 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, আমি এফআইআর করতে চাই। আর তার কেসের ব্যাপারে কথা বলতে বলতে ভূষণ বাইরে চলে আসে। সেই লোকটা তার সঙ্গে একটা ব্যাগও এনেছিল, সেটা সে টেবিল থানাতেই রেখে দেয়। তারপরে ভূষণ যখন ভেতরে আসে সে ব্যাগ দেখে বলে যে তোমার ব্যাগ ফেলে গিয়েছো, তুমি তোমার ব্যাগটা নিয়ে যাও। তখন লোকটা বলে এই ব্যাগটা তো আপনার, আপনিই তো চেয়েছিলেন। আর সেই সময় সেখানে কারাপশন ব্যুরোর লোক চলে আসে, আর সেই ব্যাগের মধ্যে ভর্তি ভর্তি টাকা ছিল। আর ভূষণকে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়। আর এখানে নিউজের মধ্যেও উল্টোপাল্টা নিউজ চলছিল, যেখানে বলছিল ভূষণ ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। আর তখন ভূষণের জেল হয়ে যায় আর তার চাকরিও চলে যায়। সানভিকা এই নিউজটা দেখার পরে সে তো পুরো পাগলই হয়ে যায়। সে পুষ্কারকে ফোন করে বলে তুমি কিছু করো এই ব্যাপারে। রেগে গিয়ে পুষ্কার সোজা কুলদীপকে ফোন করে গালি দিতে থাকে। সে বলে তুই এত নিচে নেমে গেছিস আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আর তার সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলার হুমকিও দেয়। যেটা শোনার পরে কুলদীপ সোজাসুজি পুষ্কারের বিরুদ্ধে এফআইআর করার জন্য বলে দেয়। তারপরে আমরা দেখতে পাই দাদু অফিসে চলে আসে, আর অফিসে এসে সব পুলিশওয়ালাদেরকে বকা দেয়। সে বলে একটা এড়া গেড়া লোক আমার জামাইকে এখন হুমকি দেবে আর তোমরা চুপ করে বসে রয়েছো। এদিকে কুলদীপ বলে আমি সেটা দেখে নেবো, কিন্তু মন্ত্রী কোনো কথাই শোনে না। দাদু তখন রেগে গিয়ে এসপিকে অর্ডার দেয় যে ওই পুষ্কারকে তুলে নাও, আর তাড়াতাড়ি সেও চলে যায় সেখানে পুষ্কারকে তোলার জন্য। আর তখন আঙ্গাদ বলে যে পুষ্কার তো সেখানে নেই, সে কখন শহর ছেড়ে চলে গিয়েছে আমরা জানি না। তখন আইপিএস অফিসারটি সোজা চৌহানের বউকে হুমকি দিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাই চৌহানের বউ বলে যে পুষ্কারকে বলো সিলিন্ডার করে দিতে, আমি আর কোনো ঝামেলা চাই না। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কুলদীপের বন্ধুকে। পিন্টু এসেছিল কুলদীপের সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে পুলিশগুলো ঢুকতেই দিচ্ছিল না। তখন সেখান থেকে ক্রস হচ্ছিল কুলদীপের গাড়ি। কুলদীপ দেখে তাড়াতাড়ি করে পিন্টুকে নিয়ে যায়, আর সে তাকে ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে আপ্যায়ন করে। আজ এত বছর হয়ে যাওয়ার পরেও, সে এত বড় লোক হয়ে যাওয়ার পরেও তার বিহেভিয়ার এখনো অবধি কাইন্ড ছিল। সে তার সাথে অনেক ভালোভাবে বিহেভিয়ার করে আর তাকে নিজের চেয়ারে অবধি বসায়। আর এদিকে সানভিকা ভূষণের সাথে দেখা করতে আসে, আর তখন ভূষণ অনেক কাঁদে থাকে। সে বলে আমি আমার সারা কেরিয়ারে কোনোদিনও ঘুষ নিইনি, তাহলে আজ আমি কেন নিতে যাব, আমাকে ফাঁসানো হয়েছে। আর এদিকে কুলদীপ পিন্টুকে নিয়ে নিজের বাড়িতে যায়। তারা অনেক গল্প করে আর পুরনো দিনগুলোকে মনে করে। তারপরে পিন্টু আর কুলদীপ মিলে কুলদীপের পুরনো বাড়িতে যায়, যেটা জ্বালিয়ে দিয়েছিল চৌহানরা। আর এত বছর পরে কুলদীপ এখানে এসে অনেক বেশি কষ্ট পায়। তারপরে পিন্টু বলে যখন থেকে তোমাকে দেখছি তোমাকে হাসি খুশি দেখছি না, তুমি এখনো অব্দি ওই ব্যাপারগুলোকে কেন ধরে রেখেছো, সেগুলোকে ছেড়ে তুমি তোমার লাইফে মুভ অন করে যাও। আর তখন কুলদীপ বলে যেটা আমি করছি অনেক ভেবেচিন্তে করছি। তারপর পিন্টু নিজের জবের জন্য সেখান থেকে বেরিয়ে যায়। আর সেই লোকটাকে আমরা দেখতে পাই যে কিনা ভূষণকে ফাঁসিয়েছিল, সে লুকিয়ে লুকিয়ে দাদুর সাথে কথা বলছিল। সে তখন দাদুর পিয়ের সাথে কথা বলছিল আর বলছিল যে তাকে তো আমি ফাঁসিয়ে দিয়েছি, আপনার শুধু আমার খেয়াল রাখবেন। আর তারপর আমরা বুঝতে পারি যে বেশিরভাগ যেসব কাণ্ড হচ্ছিল সেই সব কিছু দাদুই করাচ্ছিল কুলদীপের পেছনে লুকিয়ে। তারপরে তার কাছে পুষ্কার আর আঙ্গাদ পৌঁছে যায়। তাকে খুব বাজেভাবে তারা মারে, আর তার সঙ্গে সঙ্গে তার পায়ে গুলি মেরে তাকে পুরোপুরি ল্যাংড়া করে দেয়। তারপরে আমরা সানভিকাকে দেখতে পাই যে কিনা নিউজ দেখছিল। সেখানে আমরা দেখতে পাই ভূষণকে যে লোকটি ফাঁসিয়েছিল তারই নিউজ চলছিল টিভির মধ্যে। সেই লোকটা বলে আমি তাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিলাম, আমাকে তার জন্য অনেক পয়সা দেওয়া হয়েছিল। তারপরে সব জায়গায় এই নিউজটা চলছিল। আর এই নিউজটা শোনার পরে কুলদীপ এসপি কে অনেক বকা দেয়। আর এইদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই, সে পুষ্কারকে বলে এবার তো আমাকে ছেড়ে দাও, আমি তোমার কথা মতন কাজ করে দিয়েছি। কিন্তু পুষ্কার রেগে গিয়ে তাকে মার্ডার করে দেয়। আর তারপরের দিন পুষ্কার নিজের বৌদির কথাতে সিলিন্ডার করতে আসে উকিলের সঙ্গে। তারপর পুষ্কর থানায় গিয়ে দেখতে পায় তার পয়সা খাওয়ানো একটা মুরগি সেখানে রয়েছে, মানে অফিসার। তাকে গিয়ে সে আবারও পয়সা দেয় আর বলে যে একে তো আমি অনেক খাবার খাইয়েছি, খাইয়ে খাইয়ে পেট মোটা করেছি, এ এখন আমার জন্য সব জোগাড় জান্তি করে দেবে। তখন অফিসারটা ঘুরে যায়, সে বলে এখন সব হাওয়া ঘুরে গিয়েছে। এই বলে সে পুষ্করকে অনেক উল্টোপাল্টা বলে আর তার সঙ্গে তার পায়ে একটা গুলি মেরে দেয়। তারপরে পুষ্করকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে দাদু কুলদীপের কাছে আসে আর তাকে বলে যে ওই পুষ্কর সিলিন্ডার করে দিয়েছিল, আর তখন পুলিশ তার পায়ের মধ্যে গুলি মেরে দিয়েছে।
আর তখন আমরা এটাও বুঝতে পাই দাদু এই কাজটা করিয়েছিল সেই পুলিশ অফিসারটাকে দিয়ে। তারপর কুলদীপ নিজের কাজে লেগে যায় আর কুলদীপের বাবার কাছে গিয়ে দাদু আবারও বসে আর দাদুকে দেখে কুলদীপের বাবা আবারও রেগে যায় আর তাকে মারতে শুরু করে দেয়। আর আজকে তো তাকে জুতো খুলে মারে সে। আর কুলদীপ এসে তাড়াতাড়ি করে তাকে আটকায় আর তার বাবাকে ভেতরে নিয়ে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই দাদুর পিয়ে এসে আরো একটা নিউজ দেয়। সে বলে ভূষণ এখন বেল পেয়ে গিয়েছে। দাদু তখন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সব কিছু একসাথেই হয়ে যাচ্ছে। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই পুষ্করকে, যে কিনা হসপিটালের বেডে শুয়েছিল। তার সাথে শানভিকা দেখা করতে গিয়েছিল। তার সাথে শানভিকা কিছু কথা বলতে চাইছিল প্রাইভেটলি, কিন্তু অফিসারটা সেখান থেকে সরছিল না, কারণ সেখানে অর্ডার ছিল সেখান থেকে সরা যাবে না। আর অন্যদিকে কুলদীপকে দাদু বলতে থাকে যে শানভিকা এই সব কিছুর মূল জড়, শানভিকাকে আগে সরাতে হবে। আর কুলদীপ তখন মানা করে দেয়। সে বলে যে আমি চাই না শানভিকার কিছু হোক, কারণ আমি চাই সে নিজের বরবাদি নিজের চোখে দেখুক। আর তারপরের সিনে আমরা দেখতে পাই শানভিকার মা শানভিকার সাথে দেখা করতে আসে আর তার হালচাল জিজ্ঞাসা করে। তখন আঙ্গাদ বলে ভূষণ তাড়াতাড়ি চলে আসতে চলেছে আর আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিন ততক্ষণে। আর তার কিছুক্ষণ পরে ভূষণ সেখানে চলে আসে আর তখন বলে এই দাদুই এই গেমের মাস্টার মাইন্ড আর কুলদীপও তার সঙ্গে একেবারে লেগেছে। আমাদেরকে কিছু একটা করতেই হবে, আমরা এখন শান্ত বসতে পারবো না, আমাদেরকে জবাব দিতেই হবে। বাইরে থেকে আঙ্গাদ ফোনে কথা বলতে বলতে আসছিল, যাকে দেখে মনে হচ্ছিল সে খুব টেনশনে রয়েছে। সে এসে ভূষণকে বলে আপনাকে মারার জন্য প্ল্যানিং হচ্ছে আর আজকে রাতে এখানে অ্যাটাক হবে, লুটপাটের নামে আপনাকে মার্ডার হবে, এর থেকে বরং আপনি আমার সাথে আমার গ্রামে পালিয়ে চলুন, তখন ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। তখন ভূষণ বলে ঠিক আছে, আমি পুলিশদেরকে ইনফর্ম করে দিচ্ছি। আর এখানে আঙ্গাদ বলে যে পুলিশের লোকেরা সব মিলে রয়েছে। আর তখন শানভিকা বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি তাড়াতাড়ি নিজের জীবনটা বাঁচান। তারপরে ভূষণ শানভিকার সাথে লাস্টবারের মতন গলা মিলিয়ে নেয় আর তারপর সে আঙ্গাতের সাথে বেরিয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আঙ্গাত নিজের লোকদেরকে বলে যায় যে শানভিকাদের খেয়াল রাখা। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা একটা মহিলাকে দেখতে পাই যে ডিএম এর ঘরের বাইরে গিয়ে ডিএম এর সাথে দেখা করার জন্য বারবার রিকোয়েস্ট করছিল। আর সে বলে আমি ডিএম এর সাথে দেখা করতে চাই, আমি তার মাসি। এই মহিলাটাকেই আমরা শানভিকার বাড়িতে কাজ করতে দেখেছিলাম। আর তখন কুলদীপের পিয়ে আসে, সেই লেডিটার কথা শুনে তাকে কুলদীপের সাথে দেখা করতে সে নিয়ে চলে যায়। কুলদীপ তার মাসিকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে আপনি এতদিন ধরে কোথায় ছিলেন? সে বলে আমি শানভিকাদের বাড়িতেই এখনো অবধি কাজ করি। তখন কুলদীপ তাকে জিজ্ঞাসা করে সেই দিন আপনাকে দেখলাম না তো? তখন মাসি বলে আমি লুকিয়ে গেছিলাম, আমি চাইনি যে তোমার সামনে আসতে, কিন্তু এখন সময় এসে গেছে, এখন আমার তোমার সাথে কথা বলাটা খুব দরকার। আমি চাই তুমি এই লড়াই এখানেই থামিয়ে দাও, শানভিকার এখানে কোনো দোষ নেই, আমার কথা বিশ্বাস করো, ওই বেচারি তো নিজেই পিষে গেছে। তখন কুলদীপ জিজ্ঞাসা করে এটা কি করে? সেই তো আমাকে তার বাবার সামনে ফাঁসিয়েছিল। তার মাসি তখন বলে যে আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু কুলদীপ তাকে জোর করাতে সে বলে যে তখন আমাকে শানভিকা দিব্যি দিয়েছিল, যখন আমি দেখতে পাচ্ছি সব শেষ হয়ে যাচ্ছে আজ আমাকে মুখ খুলতেই হবে। তারপরে সে সত্যি বলা শুরু করে। সে বলে যখন তুমি আর শানভিকা ধরা পড়ে গিয়েছিলে তখন শানভিকাকে তার বাড়ির লোকেরা খুব মারধর করে আর তাকে অনেক প্রেশারাইজ করে। তার বাবা তাকে বলে কুলদীপের গোটা ফ্যামিলিকে তারা মেরে দেবে আর সঙ্গে কুলদীপকেও। এটা শোনার পরে শানভিকা তার বাবাকে প্রমিস করে তার বাবা যেটা বলবে শানভিকা সেটাই করবে। তখন তার বাবা বলে যে তোমাকে গ্রামের লোকেদের সামনে এটা বলতে হবে সব দোষ কুলদীপের। তখন শানভিকা তার বাবাকে প্রমিস করে যে ঠিক আছে সে মিথ্যে কথা বলবে, কিন্তু কুলদীপ আর তার ফ্যামিলির যেন কিচ্ছু না হয়। এরপরে শানভিকা কুলদীপকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে দেয়। তারপরে মাসি আগে আরো বলে যে শানভিকা যখন জানতে পারে পুষ্কর তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, সে এটা শোনার পরে পুষ্করের উপরে ভেঙে পড়ে। সে বলে যে নিজেকে সে মেরে ফেলবে, সে আত্মহত্যাও করতে গেছিল, কিন্তু তাকে তখন সবাই আটকে নিয়ে এক ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। আর তারপরে সে আস্তে আস্তে একটা জীবন্ত লাশ হয়ে যায়। আর যেই পয়সাগুলো তোমাকে আমার তরফ থেকে আমি পাঠাতাম সেগুলো আমি পাঠাতাম না, সেগুলো শানভিকা পাঠাতো তোমার জন্য, যাতে তুমি পড়াশোনা করে কিছু হতে পারো। আর এই সব কিছু শোনার পরে কুলদীপ তো পুরো গিল্টে চলে আসে। সে বুঝতে পারে না যে সে কি করবে, কারণ সে এতদিন ধরে শানভিকাকে কত ঘেন্না করতো আর এতদিন শানভিকা তাকে ভালোবেসে তার জন্য এত কিছু করে গিয়েছে। আজকে যে পোস্টে যে পাওয়ারে সে রয়েছে শুধুমাত্র একটা মানুষের জন্য, যাকে সে সব থেকে বেশি ঘেন্না করে। তারপরে মাসিটা বলে যে তার অবস্থা এখন খুব খারাপ রয়েছে, তার বর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার জীবনের এখন লালে পড়ে গিয়েছে, বেচারির সাথে কি হবে জানি না। তারপরে সিনে আমরা দেখতে পাই আঙ্গাত ভূষণকে নিয়ে একটা নদীর কাছে চলে আসে। পেছন থেকে দুটো লোক এসে তার উপরে হামলা করে দেয়, মানে ভূষণের উপরে। আর তখন ভূষণ বুঝে যায় যে সবকিছু আঙ্গাতেরই প্ল্যান ছিল, আঙ্গাত তাকে ধোকা দিয়েছে। আর তারপরে আঙ্গাতের লোকেরা তাকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। তারপরে আঙ্গাত তার দুই লোককে কল করে বলে কাজ হয়ে গিয়েছে, পয়সাটা যেন টাইমে চলে আসে। ইশারা
মজাটা দেখে দাদু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আঙ্গাত কাঁদতে কাঁদতে অ্যাক্টিং করতে করতে শানভিকার কাছে চলে আসে। সে বলে নদীর কাছে যেতেই তখন জামাইবাবু সেখান থেকে ঝাঁপ মেরে দেয়। সে বলে আমি বাঁচার যোগ্য নই, আর আমি এভাবে বাঁচতে চাই না। আর এটা শোনার পরে শানভিকা পুরোপুরি ভেঙে পড়ে। আর সব জায়গায় এই নিউজটা ছড়িয়ে যায় যে ভূষণের লাশ নদীতে পাওয়া গিয়েছে। আর এখানে শানভিকাও আসে। শানভিকা এসে নিজের বরের লাশ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। আর এখানে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে শানভিকার প্রথম থেকে সবকিছু মনে পড়ছিল, যে যে জিনিসগুলো আজ অব্দি তার সাথে হয়ে আসছে। তারপরে শানভিকাও ভেবে নেয় যে সে বদলা নেবে। আর এদিকে কুলদীপ অফিসারকে বলে ভূষণের বডির পোস্টমর্টম করা চাই, কারণ আমাদেরকে জানতে হবে এটা আদেও সুইসাইড নাকি মার্ডার। আর এসপি কে অনেক উল্টোপাল্টাও বলতে থাকে কুলদীপ। আর তার সঙ্গে সঙ্গে সেখানে আমরা দাদুকেও দেখতে পাই। দাদু এসে মিথ্যে মিথ্যে এসপি কে বকা দিচ্ছিল। আর তারপরে আমরা শানভিকাকে দেখতে পাই। শানভিকা সেখানে আসে আর দাদু তারপর সেখান থেকে চলে যায়। আর এদিকে কুলদীপ শানভিকাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সে বলে আমি সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তার মার্ডারার কে সেটা জানা যাবে। তখন শানভিকা বলে তুমি এখন অনেক করে নিয়েছো, এবার আমার পালা। আর তারপর সে বলে সবকিছুর হিসাব অনুযায়ী আমি তোমাকে চুক্তা করব। এটা বলে শানভিকা সেখান থেকে চলে যায়। আর এখানেই এই সিজনটা শেষ হয়ে যায়। আর শানভিকাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কত বড়ভাবে বদলা নেওয়ার প্ল্যানিং রয়েছে। পরের সিজনে আমরা কুলদীপ আর শানভিকার টক্কর দেখতে পাবো। তবে আপাতত জন্য এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। আর তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশানে একটা কমেন্ট ছেড়ে দিও, তোমার যা ভালো লাগে তুমি তাই লিখতে পারো। আর তার সঙ্গে সঙ্গে আর আমাদের চ্যানেলের বাকি এক্সপ্লেনেশনগুলো একবার চেক আউট করে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।